Really? Sharing. Resume share. আমরা আজকে পড়ব রিজিড বডি। তো রিজিড বডি পড়ার আগে জাস্ট একটু আমরা দেখে আসি যে প্রপার্টিগুলো কি, তার উপর ভিত্তি করে তারপর আমরা শুরু করব। এই শোনা যাচ্ছে আমার কথা? আমরা প্রথমেই জাস্ট একটু ডিসকাস করে নেই স্টেটস অফ ম্যাটার, মানে পদার্থের কটা অবস্থা আছে, আমরা এগুলো একটু ডিসকাস করি আর কি। একটু ডিসকাস করে তারপরে আমরা যাব রিজিড বডিতে। তো আমরা নর্মালি ম্যাটারের ক্ষেত্রে আমরা ইন জেনারেলি আমরা তিনটা স্টেটের আমরা কথা বলার চেষ্টা করি, বাট আরেকটা স্টেট আছে যেটা হলো প্লাজমা স্টেট। নর্মালি গ্যাসিয়াস স্টেট, সলিড স্টেট অ্যান্ড লিকুইড স্টেট, এই তিনটা সম্পর্কে আমাদের জানা আছে সবারই। তারপর আরেকটা স্টেট আছে যেটা হলো প্লাজমা স্টেট হিসেবে আমরা ট্রিট করি। তো এখন এই যে তিনটা স্টেট আমরা যেটা বলার চেষ্টা করতে, চারটা স্টেট আর কি, গ্যাসের চারটা স্টেটই আমরা বলতেছি এখন ম্যাটারের। তো তার মধ্যে আমরা এখানে যদি আমরা তাদের প্রপার্টিগুলো একটু দেখার চেষ্টা করি আর কি, তাদের প্রপার্টিগুলো যে জিনিসটা আমরা বলার চেষ্টা করতেছি, তো সেটা হচ্ছে যে প্রথমে দেখো, জাস্ট আমরা জানি আর কি, আমরা জানি, তারপরে জাস্ট একটু আমরা রিপিট করার চেষ্টা করতেছি এইগুলা। সেটা হচ্ছে যদি আমি গ্যাসের প্রপার্টি আমরা কনসিডার করার চেষ্টা করি, গ্যাস একটা পার্টিকুল আরেকটা পার্টিকুল থেকে তারা সেপারেটেড থাকে, কখনো তারা, কাজে গ্যাস আর ওয়েল সেপারেটেড উইথ নো রেগুলার অ্যারেঞ্জমেন্ট, তাদের মধ্যে কোনো রেগুলার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, তাদেরকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার তারা ধারণ করবে। লিকুইড আর ক্লোজ টুগেদার উইথ নো রেগুলার অ্যারেঞ্জমেন্ট, কাজে গ্যাসের কোনো রেগুলার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, গ্যাসের কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্ট নাই। লিকুইড আর ক্লোজ টুগেদার ইনটু গ্যাস সেপারেটেড থাকতেছে, লিকুইড ক্লোজ টুগেদার বাট নো রেগুলার অ্যারেঞ্জমেন্ট, সলিড আর টাইটলি প্যাকড ইউজুয়ালি ইন এ রেগুলার প্যাটার্ন। সলিডটা হচ্ছে আমরা জাস্ট দেখার চেষ্টা করতেছি যে টাইটলি প্যাক এবং রেগুলার প্যাটার্ন। গ্যাস ভাইব্রেট অ্যান্ড মুভ ফ্রিলি অ্যাট হাই স্পিড, গ্যাস ভাইব্রেট অ্যান্ড মুভ অ্যাট হাই স্পিড, লিকুইড ভাইব্রেট মুভ অ্যাবাউট অ্যান্ড সলিড স্টেট স্লাইড পাস্ট ইচ আদার, মানে জাস্ট সে একটা গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কিন্তু লিকুইড খুব বেশি দূরে যেতে পারে না। স্লাইড পাস্ট ইচ আদার মানে জাস্ট একটা আরেকটাকে অতিক্রম করতে পারে, খুব বেশি দূরে যেতে পারবে না। সলিড ভাইব্রেট বাট জেনারেলি ডু নট মুভ ফ্রম প্লেস টু প্লেস, কাজে সলিড কোনো মুভমেন্ট হবে না। অন্য গ্যাস তো মুভমেন্ট হবেই, আর লিকুইডেরও মুভমেন্ট হবে কিন্তু পরিমাণ খুবই কম, আর আমাদের সলিডের কোনো মুভমেন্ট হবে না, বাট ভাইব্রেট হবে যেটাকে আমরা বলি ক্রিস্টাল ভাইব্রেশন। ডিউ টু দিস ভাইব্রেশন সলিডটা কি করে একটা থেকে আরেকটা, যেমন হিট এনার্জি ট্রান্সফার করতেছে, ডিউ টু ভাইব্রেশনের জন্য হিট এনার্জি ট্রান্সফার করতেছে, সাউন্ড এনার্জি ট্রান্সফার করতেছে, এটা ডিউ টু ভাইব্রেশনের জন্যই তারা ট্রান্সফার করতে পারতেছে। যদি ভাইব্রেশন না হইতো তাহলে কিন্তু এনার্জি ট্রান্সফার করতে পারতো না। লিকুইড and solids are often referred to as condensed phase, অর্থাৎ আফটার কন্ডেনসেশন
আমরা গ্যাসেরই কনডেন্স ফেজকে আমরা জাস্ট এটা বলতে পারি লিকুইড অ্যান্ড সলিড, বিকজ দ্য পার্টিকলস আর ভেরি ক্লোজ টুগেদার। কনডেন্সড হলে তখন কি করবে, তারা এক জায়গায়, তারা সবকিছু জমা হয়ে যাবে, এক জায়গায় স্টোরড হবে, এটাকে আমরা কনডেন্স ফেজ হিসেবে ট্রিট করি আর কি। কাজে এই যে তিনটা স্টেট আমরা বললাম, আর একটা স্টেট এখানে প্লাজমা স্টেট আর কি। কাজে দেখো, প্রথমে আমরা আসার চেষ্টা করি যে সলিড ইন ডিটেলস যদি আমরা বলার চেষ্টা করি। ইন এ সলিড পার্টিকলস, ions, atoms or molecules are closely packed together. The forces between particles are strong so that the particles cannot move freely but can only vibrate. মানে তাদের মধ্যে জাস্ট হলো ইন্টারাকশন, ফোর্স অফ ইন্টারাকশনটা এত বেশি স্ট্রং যে কারণে সে একটা পার্টিকেল আর একটা থেকে ছেড়ে যেতে পারে না, কাজে মুভ করার কোনো অবস্থা নাই, তারা শুধুমাত্র ভাইব্রেট করতে পারে। cannot move freely but can only vibrate. As a result, a solid has stable, definite shape and definite volume. যে কারণে যেহেতু মুভমেন্ট নাই, যে কারণে ওর যেটা আছে, একটা সলিড has a stable, definite shape and definite volume. Solid can only change their shape by force as when broken or cut. যদি আমরা সলিডের উপর ফোর্স অ্যাপ্লাই করি, ওইটাকে ভেঙে ফেলতে পারি, ওটাকে কাটতে পারি, তাইলে কি করবে, তাইলে তখন তার ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে। আবার এর মধ্যে সলিডের মধ্যে যেমন ক্রিস্টালিন সলিডস, দ্য পার্টিকলস, অ্যাটমস, মলিকুলস or ions are packed in a regularly ordered repeating pattern. ক্রিস্টালিন সলিড মানে ক্রিস্টাল ফর্মেশন যখন হয়, তখন অ্যাটমস, মলিকুলস or ions are packed in a regularly order, মানে একটা অর্ডারলি ফ্যাশন তারা মেনটেন করে চলে। রিপিটেটিং প্যাটার্ন তার মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর তাদের রিপিটেশনটা হয়। দেয়ার আর ভ্যারিয়াস ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার, তার মানে কি, তাদের আবার ক্রিস্টাল স্ট্রাকচারটা আবার ডিফারেন্ট হবে। কিরকম হবে? অ্যান্ড দ্য সেম সাবস্টেন্স ক্যান হ্যাভ মোর দেন ওয়ান স্ট্রাকচার অর সলিড ফেজ, মানে একই সাবস্টেন্সের আমাদের ডিফারেন্ট স্ট্রাকচার হতে পারে, ডিফারেন্ট স্ট্রাকচার হতে পারে, এটা বলা হচ্ছে। কাজেই যেমন আয়রন, এর আছে কি বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, যেটা ফরমেশন হবে at টেম্পারেচার বিলো 912 ডিগ্রি সেন্টিগ্রেড। ফেজ সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার বিটুইন 912 থেকে 1394 ডিগ্রি সেন্টিগ্রেড। কাজেই আবার যদি আইস আমরা কনসিডার করি, আইস হ্যাজ 15 নোন ক্রিস্টাল স্ট্রাকচার অর 15 সলিড ফেজেস। কাজে আইসের ক্ষেত্রে যদি আমরা দেখি, বরফ এর 15 ক্রিস্টাল স্ট্রাকচার আছে, তার মানে 15টা তার সলিড ফেজ আছে আলাদা আলাদা, which exist at various temperature and pressure. তার মানে ডিফারেন্ট প্রেসার এন্ড টেম্পারেচারে তার ফেজটা শিফটিং হবে আর কি, তার স্ট্রাকচারটা আলাদা হয়ে যাবে। গ্লাসেস অ্যান্ড আদার নন ক্রিস্টালিন অ্যামরফাস সলিড যেগুলোকে বলি, যেটা ক্রিস্টাল ফর্মেশন হয় না, উইদাউট লং রেঞ্জ অর্ডার আর নট থার্মাল ইকুইলিব্রিয়াম গ্রাউন্ড স্টেট, দে ডিসক্রাইব বিলো, মানে নন ক্লাসিক্যাল, তাদেরকে ওদের কোনো গ্রাউন্ড স্টেট থাকে না আর কি, নট থার্মাল ইকুইলিব্রিয়াম গ্রাউন্ড স্টেট, তারা থার্মাল ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে না, যে কারণে এগুলোকে আমরা বলি নন ক্লাসিক্যাল স্টেটস অফ ম্যাটার, নন ক্লাসিক্যাল। এবং সলিডকে আমরা লিকুইডে পরিণত করতে পারি। সলিড ক্যান বি ট্রান্সফর্ম ইন্টু লিকুইড বাই মেল্টিং অ্যান্ড লিকুইড ক্যান বি ট্রান্সফর্ম ইন্টু সলিড বাই ফ্রিজিং। তার মানে কি, সলিডে গলায় ফেললে লিকুইডে পরিণত হবে, লিকুইডে আবার যদি আমরা ওর মধ্য থেকে লিকুইডকে আমরা জাস্ট সলিড বাই ফ্রিজিং করতে পারি। যেমন যে কোনো সলিড, বরফের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, পানির থেকে যদি আমরা টেম্পারেচার বের করে নিয়ে যাই, অটোমেটিক্যালি বরফে পরিণত হবে, ফ্রিজিং। তার মানে যে কোনো লিকুইডের ক্ষেত্রেই এটা ফ্রিজিং হতে পারে আর কি, সলিডে পরিণত হবে। সলিড ক্যান অলসো চেঞ্জ ডিরেক্টলি ইনটু গ্যাসেস, সলিড আবার ডিরেক্টলি গ্যাসেও পরিণত হতে পারে থ্রু দ্য প্রসেস অফ সাবলিমেশন। সাবলিমেশনের মাধ্যমে জাস্ট সলিড থেকে গ্যাসে পরিণত হতে পারে, সলিড থেকে লিকুইড, দেন লিকুইড থেকে গ্যাসে পরিণত হবে। তার মানে এটা ডিরেক্টলি সলিড থেকে সরাসরি লিকুইডে পরিণত হতে পারে। এটাকে বলি, প্রসেসটাকে বলি আমরা
সাবলিমেশন। তাইলে আমরা এখানে দেখো, আবার লিকুইডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, atoms have many nearest neighbors in contact. প্রতিটা অ্যাটমের নিয়ারেস্ট নেইবার কে? তুমি যেখানে আছো তোমার প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী। কে নিকটতম প্রতিবেশী? তুমি যখন বাড়িতে থাকো তখন তোমার বাবা মা আছে, ভাই বোন আছে, এবং আশেপাশে যারা প্রতিবেশী একেবারেই তোমার পাশের বাড়ির লোক, সে তোমার আত্মীয় স্বজনের চাইতে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ বেশি। এটা হওয়া দরকার। কেন গুরুত্বপূর্ণ? কাজেই বিপদে আপদে তোমাকে আত্মীয় স্বজন তাকে আগে খবর দিতে হবে। কে খবর দিবে? সেটাও তোমার এই প্রতিবেশী হয়তো খবর দিতে পারবে। কাজেই নিয়ারেস্ট নেইবার, যে এইখানে আমাদের সলিডের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে যেটা বলি, হ্যাভ মেনি নিয়ারেস্ট নেইবারস ইন কন্ট্যাক্ট। তার মানে একটা পার্টিকলের কন্ট্যাক্টে অনেকগুলা পার্টিকল থাকে, লিকুইড পার্টিকল, যেগুলোকে আমরা নিয়ারেস্ট নেইবার হিসেবে ট্রিট করি। কাজেই নো লং রেঞ্জ অর্ডার ইজ প্রেজেন্ট। তার মানে কি, এখানে নিয়ারেস্ট নেইবার আছে একটার সাথে, মানে দূরে যে সমস্ত অ্যাটম আছে ওই অ্যাটমের সাথে তার কোনো সম্পর্ক নাই, তার কোনো নো লং রেঞ্জ অর্ডার এখানে নাই। এ লিকুইড ইজ নিয়ারলি ইনকম্প্রেসিবল ফ্লুইড। লিকুইডকে ইনকম্প্রেসিবল ফ্লুইড মিনস দ্যাট ক্যান নট বি কম্প্রেসড, যেটাকে আমরা কম্প্রেসড করতে পারি না। যে কোনো লিকুইড ওকে যদি আমরা চতুর্দিক থেকে যদি কম্প্রেস করি তাহলে ভলিউমের তেমন কোনো পরিবর্তন হবে না। সলিডকে কম্প্রেস করলে ভলিউমের পরিবর্তন হবে না। গ্যাসকে যদি আমরা কম্প্রেস করি তাহলে শুধুমাত্র তার ভলিউমের পরিবর্তন হবে। কিন্তু লিকুইড আমরা এটাকে বলার চেষ্টা করি incompressible fluid that conforms to the shape of its container but retains a constant volume independent of pressure. তার মানে এটা এর ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু যে পাত্রে রাখবো আমরা সেই পাত্রের আকার ধারণ করবে, কাজে প্রেসারে এর ভলিউমটা চেঞ্জ হবে না। The volume is definite if the temperature and pressure are constant. একটা নির্দিষ্ট ভলিউম থাকবে যদি প্রেসার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। when a solid is heated above its melting point, সলিডকে যদি ওর মেল্টিং পয়েন্টের উপরে যদি আমরা হিট দেই, it becomes liquid given that the pressure is higher than the triple point of the substance. তাহলে তখন ওর প্রেসার যেটা হবে, যেটা ট্রিপল পয়েন্ট সম্পর্কে যেটা আমাদের আইডিয়া আছে, প্রতিটা গ্যাস, প্রতিটা লিকুইডের ক্ষেত্রেই, প্রতিটা ম্যাটারের ক্ষেত্রেই তার ট্রিপল পয়েন্ট থাকতে পারে। একটা হলো সলিড স্টেট, একটা গ্যাসিয়াস স্টেট, আর একটা হচ্ছে লিকুইড স্টেট। তিনটা স্টেটই থাকতে পারে। ইন্টারমলিকুলার ফোর্সেস আর স্টিল ইম্পর্টেন্ট। মানে ইন্টারমলিকুলার ফোর্স, মলিকুল টু মলিকুল। এখানে ইন্টারমলিকুলার ফোর্সটা কিভাবে আসছে? যেমন তোমরা এখন কোয়েটের ছাত্র সবাই, কেউ যদি, তোমরা একই ক্লাসের ছাত্র যারা আছো, অন্য ক্লাসের সাথে যদি তোমাদের ঝগড়া লাগে, অন্য ইয়ারের সাথে ঝগড়া লাগতে পারে, অন্য ডিপার্টমেন্টের সাথে ঝগড়া লাগতে পারে, একজনের সাথে লাগতে পারে। একজনের সাথে লাগলেও দেখা যাবে যে তোমরা সবাই, যে তোমাদের গ্রুপের, তোমাদের সাথে তার পক্ষে তোমরা কথা বলবা, তার পক্ষে কথা বলবা। সে কি করেছে, সে অপরাধ করেছে কি করে নাই, সেটা না দেখে অন্যদেরকে আগে মাইট দিতে যাওয়া আর কি। এটা কিন্তু নেচার। আমি শুধু তোমাদের কথা না এটা। এবং এই ঘটনাটা যদি বাইরের একটা অন্য একটা ইউনিভার্সিটির সাথে ঘটে, তাইলে দেখা যাবে যে কুয়েটের যত সমস্ত ছাত্র আছে অন্য ডিপার্টমেন্টে, সে হয়তো তোমাকে চিনেই না, জাস্ট এইটুকু জানে যে কুয়েটের ছাত্র, সে অন্য ডিপার্টমেন্টের ছাত্র হইলেও সে তোমার সাথে অন্যদের সাথে ঝগড়া করতে যাবে। তার মানে এই যে এখানে যে জিনিসটা আমরা বলার চেষ্টা করতেছি, দিস ইজ কল্ড ইন্টারমলিকুলার ফোর্স। এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন are still important, but the molecules have enough energy to move relative to each other and the structure is mobile. লিকুইডের ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা প্রচুর এনার্জি আছে, যে কারণে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। This means that the shape of a liquid is not definite but is determined by its container. যেহেতু মুভ করতে পারে, কাজে এর শেপটা ডেফিনিট না, যে এটা কন্টেনারের উপর নির্ভর করবে তার শেপটা, যে পাত্রে রাখবো আমরা সেই পাত্রের আকার ধারণ করবে। The volume is usually greater than that of the corresponding solid. লিকুইডের ভলিউম সলিডের চাইতে একটু বেশি হবে। The best known exception being water. The highest temperature at which
a given liquid can exist at its critical temperature. It is critical temperature. কিন্তু এক্সেপশনটা হলো আমাদের ওয়াটারের ক্ষেত্রে, কারণ আমরা জানি বরফ, পানি যদি বরফে পরিণত হয় তাহলে বরফের আয়তন বেড়ে যায়। অর্থাৎ পানি সলিড লিকুইড থেকে সলিডে পরিণত হলে অন্যগুলো কমে, কিন্তু পানির ক্ষেত্রে এর আয়তনটা বেড়ে যায় কারণ বরফটা তখন হালকা হয়ে যায়, ভাসতে থাকে, যে কারণে এর আয়তনটা বেড়ে যায়। আমরা যদি গ্যাসের কথা চিন্তা করি, স্পেস বিটুইন গ্যাস মলিকুলস আর ভেরি বিগ। দুইটা গ্যাস মলিকুল স্পেসটা বিগ, মানে এটা যে পাত্রে রাখবো আমরা সেই পাত্রের আকার ধারণ করবে, টোটাল এরিয়াটা, টোটাল ভলিউমটা সে ফিল আপ করবে। গ্যাস মলিকুলস হ্যাভ ভেরি উইক অর নো বন্ডস এট অল। তাদের মধ্যে কোনো বন্ড নাই, ইন্টারঅ্যাকশন নাই। The molecules in gas can move freely and fast. A gas is compressible fluid. গ্যাসটা লিকুইড বলছিলাম ইনকম্প্রেসিবল, কিন্তু গ্যাসটা হচ্ছে compressible fluid. Not only will a gas conform to the shape of its container, but it will also expand to fill the container. তার মানে কি, শুধুমাত্র যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার তো ধারণ করবেই না, টোটাল ভলিউম, অর্থাৎ হলো একটা রুমের মধ্যে যদি 1 স্কোয়ার ফিট একটা পাত্রের মধ্যে রাখি, 1 কিউবিক ফিট, ওইটা ফিল আপ হয়ে যাবে। ওই গ্যাসটাই যদি আমরা 1000 কিউবিক ফিটের মধ্যে নিয়ে যাই, তাহলে সেটা সেই পাত্রটাই ফিল আপ করবে, টোটালটা ফিল আপ করবে। ও যেখানে আমরা রাখবো ওইটা টোটালটাকে ফিল আপ করবে। In a gas, the molecules have enough kinetic energy so that the effect of intermolecular forces is small. যেহেতু তার কাইনেটিক এনার্জির পরিমাণ অনেক বেশি, যে জন্য বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স, মলিকুল টু মলিকুল অ্যাট্রাকশন, যেটা এই অ্যাট্রাকশনটা very very small, and the typical distance between neighboring molecules is much greater than the molecular size. দুইটা মলিকুলের মধ্যে যে ডিসটেন্সটা, সেটা মলিকুলার সাইজ যে তার চাইতে অনেক বড়। এটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমরা পড়েছি। A gas has no definite shape or volume but occupies the entire container in which it is confined. A liquid may be converted to a gas by heating at constant pressure to the boiling point, or else by reducing the pressure at constant temperature. Constant temperature তাকে যদি ভলিউমটা রিডিউস করি, তাইলেও লিকুইডকে গ্যাসে পরিণত করা যাবে। আবার যদি হিটিং করি at constant pressure, তাইলেও তাকে গ্যাসে পরিণত করা যাবে। At temperature below its critical temperature, এই যে এখানে একটা কথা বললাম আমরা, ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট এবং ভ্যাপার স্টেট, তিনটা স্টেটই থাকতে পারে। বাট এট টেম্পারেচার বিলো ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার, এ গ্যাস ইজ অলসো কল্ড এ ভ্যাপার। অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যখন থাকবে তখন গ্যাসকে আমরা ভ্যাপার হিসেবে ট্রিট করি। তার মানে ভ্যাপার এবং গ্যাস এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তার কারণটা হলো, পার্থক্যটা হলো ভ্যাপারকে গ্যাসে পরিণত করা, ভ্যাপারকে লিকুইডে পরিণত করা যাবে, কিন্তু গ্যাসকে ডিরেক্টলি লিকুইডে পরিণত করা যাবে না। And can be liquefied by compression alone without cooling. A gas is also called a vapor and can be liquefied compression alone without cooling. মানে এর মধ্যে টেম্পারেচার কোনো পরিবর্তন না করে তাকে কুল করা যাবে। Vapor can exist in equilibrium with a liquid or solid, in which case gas pressure equals the vapor pressure of the liquid. আবার supercritical fluid is a gas whose temperature and pressure are above the critical temperature. যদি whose temperature and pressure above the critical temperature and pressure, তাহলে তখন তাকে আমরা ওই গ্যাসটাকে বলি আমরা supercritical fluid. In this state, the distinction between liquid and gas disappears. তার মানে ওই যে supercritical fluid যখন বলতেছি আমরা, এই তখন ওই ডিস্টিংশন বিটুইন লিকুইড এন্ড গ্যাস, তার মানে নরমালি গ্যাস এবং লিকুইডের মধ্যে একটা ডিস্টিংশন থাকে, কিন্তু ওই ডিস্টিংশনটা সুপারক্রিটিক্যাল ফ্লুইডে পাওয়া যাবে না। সুপারক্রিটিক্যাল ফ্লুইড হ্যাজ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ এ গ্যাস বাট ইটস হাই ডেন্সিটি কনফার্স। মানে এটা সুপারক্রিটিক্যাল ফ্লুইড যেটা, এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল, একটা গ্যাসের ফিজিক্যাল প্রপার্টি, বাট ইটস হাই ডেন্সিটি,
কিন্তু ডেনসিটিটা বেশি জাস্ট লিকুইডের ডেনসিটির মতো, যে জন্য এটাকে আমরা ওই লিকুইড এবং গ্যাসের স্টেট সেপারেট করতে পারি না। Solve in some cases which leads to useful application. For supercritical carbon dioxide is used for extract caffeine in the manufacture of decaffeinated coffee. Extract caffeine in the manufacture of decaffeinated মানে কফি, এখানে আমাদের সুপারক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড আমরা এখানে ব্যবহার করা হয় ডিই করার জন্য, ক্যাফেইন এক্সট্রাক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। আরেকটা স্টেট সম্পর্কে আমরা জানি এখন সবাই ওই স্টেটটা, সেটা হলো প্লাজমা স্টেট। প্লাজমা স্টেট তার কারণ হলো আমরা এখন এই যে এলইডি টিভি আমরা দেখি, সবার বাসায় প্রায় এলইডি টিভি আছে। এই এলইডি টিভি এগুলো কিন্তু প্লাজমা টিভি, প্লাজমা, এটা হলো একটা প্লাজমা স্টেট। প্লাজমা স্টেটটা কিভাবে? ইন প্লাজমা ইলেকট্রনস আর স্প্লিট অ্যাওয়ে ফ্রম দেয়ার নিউক্লিয়াই। নিউক্লিয়াতে একটা অ্যাটম থেকে ইলেকট্রনটা বের হয়ে যাবে ফর্মিং এন ইলেকট্রন সি। এখানে অসংখ্য অ্যাটম আছে, প্রত্যেকটা অ্যাটম থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় একটা করে, তার মানে আউটার স্টেটে যে সমস্ত আমাদের ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো যখন বেরিয়ে যাবে, একটা ফ্রি ইলেকট্রন যখন বেরিয়ে যাবে, অটোমেটিক্যালি এগুলোকে তখন সমস্ত ইলেকট্রনগুলো একসাথে হবে, যেগুলোকে আমরা ইলেকট্রনের সাগর হিসাবে ট্রিট করি। তার মানে প্রচুর ইলেকট্রন সেখানে আছে, যেগুলোকে ইলেকট্রন সি হিসেবে আমরা ট্রিট করি। This gives it the ability to conduct electricity. তার মানে কি, ওই যে ইলেকট্রনগুলা তখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। লাইক এ গ্যাস, প্লাজমা ডাজ নট হ্যাভ ডেফিনিট শেপ অর ভলিউম। প্লাজমার কোনো ডেফিনিট কোনো ভলিউম নাই, এর কোনো ডেফিনিট শেপ নাই। আনলাইক গ্যাসেস, প্লাজমা আর ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ। প্লাজমাটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ, প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক কারেন্ট। এটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করে, and respond strongly to electromagnetic forces. Electromagnetic forces রেসপেক্টে মানে স্ট্রংলি রেসপন্স করবে ওই ফোর্সের সাথে। কাজে পজিটিভলি চার্জ নিউক্লিয়াই সুইম ইন এ সি অফ ফ্রিলি মুভিং দিস অ্যাসোসিয়েটেড ইলেকট্রনস। আবার তার মানে ইলেকট্রন যখনই আলাদা হয়ে গেল, আমার তো পজিটিভ বলো, হ্যালো, কিছু বলছো? দেখো, আমরা এখানে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস সুইমিং ইন এ সি অফ ফ্রিলি মুভিং ডিঅ্যাসোসিয়েটেড ইলেকট্রনস সিমিলার টু দি ওয়ে সাচ চার্জেস এক্সিস্ট ইন কন্ডাক্টিভ মেটাল। তার মানে কি, এখানে পজিটিভ চার্জগুলো আলাদা থাকে, ইলেকট্রনগুলো আলাদা থাকে। জাস্ট একটা কন্ডাক্টিং মেটাল যেভাবে বিহেভ করে, কন্ডাক্টিং মেটাল মানে তার ইলেকট্রনগুলো একদিকে চলে যায়, পজিটিভ চার্জগুলো, তার মানে প্রপ ইলেকট্রন অটোমেটিক্যালি আমরা এখানে পাই। In fact, it is this electron C that allows matter in the plasma state to conduct electricity. তার মানে প্লাজমা স্টেটে এই ইলেকট্রনগুলা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে সাহায্য করে। The plasma state is often misunderstood, but it is actually quite common on Earth, and the majority of people observe it on a regular basis without even realizing it. Majority of people observe it on a regular basis without even realizing it. লাইটনিং, এই যে থান্ডার হয়, যে মেঘের মধ্যে বজ্রপাত হয়, ইলেকট্রিক স্পার্ক, এই যে ইলেকট্রিক স্পার্ক যখন এই যে কাজ করে, মানুষ রাস্তাঘাটে নিয়ে কাজ করে, ইলেকট্রিক স্পার্কিং যেখানে হয়, স্পার্ক এমনি ইলেকট্রিসিটি লাইনের মধ্যে স্পার্ক হয়। ফ্লোরোসেন্ট লাইট, নিয়ন লাইট, প্লাজমা টেলিভিশন। তার মানে আমরা কিন্তু সবই দেখি, সবই অ্যাবজর্ব করি, কিন্তু এই যে এইটা হলো আমরা প্লাজমা স্টেট হিসেবে ট্রিট করি। Some types of flame and the stars are all example of illuminated matter in the plasma state. A gas is usually converted to plasma. Gas usually converted to plasma in one of two ways, either from a huge voltage difference between 2 points or by exposing it to extremely high temperature. তাহলে গ্যাসটা প্লাজমা হিসেবে কাজ করবে কখন? হাই ভোল্টেজ ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস, দুইটা পয়েন্টের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স বেশি হয় তাহলে সে প্লাজমা হিসেবে বিহেভ করবে। অর যদি টেম্পারেচার এক্সট্রিমলি হাই টেম্পারেচার যদি খুব বেশি হয়, তখনও সে তার বিহেভিয়ারটা প্লাজমা স্টেটের বিহেভিয়ারটা হবে প্লাজমা।
Heating matter to high temperature causes electrons to leave the atoms. মানে হিটিং ম্যাটার টু হাই টেম্পারেচার যখন ম্যাটারকে উন্নীত করি তখন তারা কি করবে, ওখান থেকে ইলেকট্রনটা ছেড়ে দিবে, রেজাল্টিং ইন দ্য প্রেজেন্স অফ ফ্রি ইলেকট্রন। অটোমেটিক্যালি রেজাল্ট যখনই ইলেকট্রন ছেড়ে দিবে তার মানে আমরা একটা ফ্রি ইলেকট্রন পেয়ে যাবো আর কি। অ্যাট ভেরি হাই টেম্পারেচার সাচ এজ দোজ প্রেজেন্ট ইন স্টার্স, হাই টেম্পারেচারে এই ফ্রি ইলেকট্রনগুলো স্টারের মধ্যে প্রেজেন্ট আছে আর কি। ইট ইজ অ্যাজিউম দ্যাট essentially all electrons are free. All electrons are free, and that very high energy plasma is essentially bare nucleus swimming in a sea of electrons. তার মানে কি ইলেকট্রন সাগরের মধ্যে তারা ভাসতে থাকে আর কি। এইটাকে আমরা প্লাজমা স্টেট হিসেবে ট্রিট করি। আর এই প্লাজমাগুলা লাইটনিং, ইলেকট্রিক স্পার্ক, নিয়ন লাইট, এই প্লাজমা টেলিভিশন, এগুলো আমরা সব সময় আমরা দেখতে পাচ্ছি, এগুলো কমন আমাদের জন্য আর কি, ব্যবহার্য হিসেবে মোটামুটি ভাবে আমরা ব্যবহার করে থাকি। এই চারটা স্টেট হচ্ছে আমাদের ম্যাটারের চারটা স্টেট। তো আমরা এখানে একটা মানে আমরা নর্মালি একটা ডিটেল সলিড সম্পর্কে আমরা পড়ার চেষ্টা করব, এবং সেটা হলো রিজিড বডি। রিজিড বডি এইটা আমরা এখান থেকে ডিটেলস পড়বো আর কি। এই তোমাদের স্টেট সম্পর্কে কিছুটা বুঝতে পারলা তো? হ্যাঁ, বোঝা যায় না কি বলতেছো? আচ্ছা ঠিক আছে। এই রিজিড বডি আমরা এখন করব। রিজিড বডি, রিজিড বডি মানে সোজা কথা সলিড বডি। আমরা যদি এটা দেখো, এটা একটা রিজিড বডি, একটা বই, কাগজ, হার্ড, তার মানে রিজিড বডি। আমরা যদি একটা পেন ড্রাইভ কনসিডার করি, তার মানে এটা একটা রিজিড বডি। আমাদের এই রিজিড বডি, আমরা একটা কলম নিয়ে, আমরা সবসময় রিজিড বডি নিয়ে কাজ করতেছি, আমরা গ্যাস লিকুইড নিয়ে আমরা কাজ করি না। এটা একটা রিজিড বডি। এই রিজিড বডি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এখানে একটু ডিটেলস পড়ার চেষ্টা করব রিজিড বডি। তাহলে আমরা দেখো, রিজিড বডি ইজ এ সলিড বডি ইন হুইচ ডিফরমেশন ইজ জিরো। তার কোনো ডিফরমেশন হবে না, অর সো স্মল ইট ক্যান বি নেগলেক্টেড। এবং তাদের এই যে এটা বলা হচ্ছে, এটা ডিফরমেশন হবে না, এবং ডিফরমেশন যদি হয়ও সেটা অলমোস্ট নেগলিজিবল। কারণ এটা যদি আমি একটু বাঁকা করতে যাই তাহলে কি করবে, এটা একটা সার্টেন লেভেল ক্রস করার পরে এটা কিন্তু ভেঙে যাবে, এটাকে ভেঙে যাবে, আর বাঁকা করা যাবে না আর কি। বাট কিছু কিছু যাবে, সেটা একটা সার্টেন লেভেল। আমি যদি এটা নেই, এটাকে সার্টেন লেভেল পর্যন্ত বাঁকা করা যাবে। এরপর এটাকে যদি আমি ভাঁজ করি, ওইটাকে কিন্তু এই আগের যে শেপটা ছিল এটাকে আমি এখন ভাঁজ করছি না, এটাকে যদি ভাঁজ করি আরেকটু বাঁকাই, এখনো পর্যন্ত ওই শেপে এসে ব্যাক করতে পারতেছে, কিন্তু আরো বেশি করলে তাহলে ওই শেপে আর সে ব্যাক করতে পারবে না, আগের শেপে ব্যাক করতে পারবে না। The distance between any two given points on a rigid body remains constant. যে কোনো দুইটা পয়েন্টে তাদের মধ্যে যে ডিসটেন্সটা, এটা কনস্ট্যান্ট রিগার্ডলেস অফ এক্সটার্নাল ফোর্স এক্সার্টেড অন ইট। বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে যে কোনো দুইটা পয়েন্ট যদি আমরা ইনিশিয়াল কনসিডার করি, তাদের মধ্যে ফাইনাল ডিসটেন্সটাও সেম থাকবে। A rigid body is usually considered as a continuous distribution of mass. Continuous distribution of mass, যেটাকে আমরা রিজিড বডি হিসেবে ট্রিট করি। A rigid body is an extended area of material that includes all the points inside it, and which moves so that the distance and angles between all its points remain constant. Distance ও constant থাকবে, অ্যাঙ্গেলটাও constant থাকবে, মলিকুল টু মলিকুলের মধ্যে যে ডিস্টেন্স গুলো আছে সেটা constant থাকবে, তারা কার সাথে কি অ্যাঙ্গেল আছে সেটাও constant থাকবে। The location of a rigid body can be described by the position of a one point inside it. এখানে পিটা ফিগার নাই যেহেতু, কাজে one point inside it together with the rotation angle of the body। মানে জাস্ট যদি একটা টু ডাইমেনশন আমি কনসিডার করি, এটা একটা টু ডাইমেনশনাল প্ল্যান, এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি আমি কনসিডার করি, ওই পয়েন্টটার রেসপেক্টে আমাদের এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, যদি আমি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট করি, তাহলে একটা এক্স অ্যাক্সিসের সাথে অর ওয়াই অ্যাক্সিসের সাথে তখন তাদের অ্যাঙ্গেল হবে, টু ডাইমেনশনে একটা অ্যাঙ্গেল হবে।
আর যদি আমরা এটা 3 ডাইমেনশন হিসেবে কনসিডার করার চেষ্টা করি যে একটা 3 ডাইমেনশন, এটা একটা 3 ডাইমেনশন, 3 ডাইমেনশন যখনই আমি কনসিডার করব, তাহলে তখন আমাদের ওই পয়েন্টটাকে আইডেন্টিফাই করার জন্য 3টা অ্যাঙ্গেল প্রয়োজন পড়বে, 3টা ডিরেকশন, 3টা অ্যাঙ্গেলের প্রয়োজন পড়বে। কিন্তু 2 ডাইমেনশনে আমাদের 2টা ডিরেকশন লাগবে, বাট অ্যাঙ্গেল হবে একটা। আমরা a rigid body is an idealization of a body that does not deform or change shape. Formally, it is defined as a collection of particles with the property that the distance between particles remain unchanged during the course of motion of the body. অর্থাৎ এটা যদি মোশনেও থাকে তাইলে তার পার্টিকুলার যে অবস্থানে ছিল তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তাইলে আমরা যেহেতু তার অবস্থানে কোনো পরিবর্তন হবে না, rigid is the dynamics is the study of motion in space of one or several bodies in which deformation is neglected. আমরা যদি তার ডিফরমেশনটা নেগলেক্ট করি এবং ও যদি মোশনে থাকে, সেটা নিয়ে যখন ডিসকাস করব ওইটাকে বলি ডায়নামিক্স অফ রিজিড বডি। একটা হচ্ছে ডায়নামিক্স আর একটা হলো কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সটা হলো স্ট্যাটিক আর ডায়নামিক্স হলো মুভিং হিসাবে যখন আমরা কনসিডার করি তখন হচ্ছে তার ডায়নামিক্স। তো এখন আমরা এই যে এখানে ইলাস্টিক বডি, হোয়াট ইজ পারফেক্টলি ইলাস্টিক বডি, যদি আমরা চিন্তা করি পারফেক্টলি ইলাস্টিক বডি, দেখো a body is said to be perfectly elastic body if it regains its shape after the deforming force is removed. অর্থাৎ ওই বডিটাকে ইলাস্টিক বডি হিসেবে ট্রিট করব, ইলাস্টিক বডি হিসেবে ট্রিট করব যখন এর মধ্যে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, এই যে এখানে একটা ফোর্স, দেখো এটার মধ্যে আমি এটাকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, ফোর্স অ্যাপ্লাই করলে তাহলে রিগেন ইটস শেপ, তার মানে অরিজিনাল শেপে আবার ডিফর্মিং ফোর্স ইজ রিমুভ, এই ফোর্সটা সরাই ফেললে যদি ও আগের অবস্থায় ফিরে যেতে পারে, তাহলে এই বডিটাকে তখন বলি আমরা প্লাস্টিক বডি। সরি, ইলাস্টিক বডি। এই বডিটা হচ্ছে ইলাস্টিক বডি। আর প্লাস্টিক বডি হবে তখনই যদি এ বডি ইজ সাইড টু বি প্লাস্টিক ইফ ইট ডাজ নট রিগেইন ইটস অরিজিনাল শেপ এন্ড সাইজ। যদি এই আগের জায়গায় যদি ফিরে না যেতে পারে তখন তাকে আমরা বলি ওইটা তখন প্লাস্টিক বডি, ওইটাকে বলি তখন আমরা প্লাস্টিক বডি। and change its physical state after the removal of deforming force. ওই ফোর্সটাকে যদি আমি সরায় নেই তাহলে রিমুভাল অফ ফোর্স, তাহলে ওর ফিজিক্যাল স্টেটের পরিবর্তন হবে, ফিজিক্যাল স্টেটের পরিবর্তন হবে, তখন ওইটাকে আমরা প্লাস্টিক বডি হিসেবে ট্রিট করি। তাহলে দেখো প্লাস্টিক বডি, আমরা এখানে প্লাস্টিসিটি ডিসক্রাইবস দ্য ডিফরমেশন অফ এ সলিড, ডিফরমেশন অফ এ সলিড, solid material undergoing non-reversible changes of shape in response to applied force. তার মানে কি, এটাকে আগের অবস্থায় আর ফিরিয়ে নেওয়া যাবে না। যে বডিটাকে আমরা যদি ওর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করি, আর ডিফরমেশন তার মানে সলিডের শেপ যদি, যেমন এই কলমটা যদি আমি কনসিডার করতেছি, এটা যদি আমি এটাকে আরো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি করবে, এটা ভেঙে যাবে। যখনই ভেঙে যাবে এটাকে কিন্তু আমরা আর আগের অবস্থায় নিয়ে যেতে পারবো না, এটাকে কিন্তু আমরা আগের অবস্থায় নিয়ে যেতে পারবো না। তাহলে কি হবে, আগের অবস্থায় যেহেতু নিয়ে যেতে পারবো না, তাহলে এটা তখন হয়ে যাবে আমাদের প্লাস্টিক বডি। তাহলে এখানে দেখো ফর এক্সাম্পল, এই যে এখানে একটা পারফেক্টলি প্লাস্টিক বডি, দেখো পারফেক্টলি প্লাস্টিক ইট রিগেইনস ইটস শেপ আফটার দ্য ডিফর্মিং ফোর্স ইজ রিমুভড। যেমন রাবার ব্যান্ড, রাবার ব্যান্ড এটা তার মানে কি, ওটার উপরে যদি ফোর্স আমরা সরাই নেই আগের অবস্থায় ফিরে যেতে পারে। A body is said to be plastic if it does not finish its size and change its physical state after the removal, তখন তাকে আমরা এটা পারফেক্টলি ইলাস্টিক। তার মানে রাবারটা হলো পারফেক্টলি ইলাস্টিক বডি, আর এইটা এগুলো হলো আমাদের প্লাস্টিক বডি। তাইলে যেমন সলিড পিস অফ মেটাল beings bent or pounded into a new shape displays plasticity as permanent changes occur within the material itself. তার মানে এটার শেপটা যখনই চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমি জাস্ট এটাকে দেখো
এটাকে আমি একটু এখন এটাকে একটা ফোর্স বেশি অ্যাপ্লাই করলাম, এই যেটা এটা কিন্তু আর আগের অবস্থায় এটার এই যে ডিফরমেশন হয়ে গেছে, এখানে দেখো এখানে এটা ডিফরমেশন হয়ে গেছে, এটাকে আগের অবস্থায় আর নিয়ে যাওয়া যাবে না, আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। কাজে এইটা হচ্ছে আমাদের প্লাস্টিক বডি হিসেবে আমরা ট্রিট করি আর কি। দিস ইজ প্লাস্টিক বডি, নট ইলাস্টিক বডি। তাইলে আমরা এখান থেকে ইলাস্টিসিটি, তাহলে ইলাস্টিসিটিটা কি? ইলাস্টিসিটি এই বডিরই কিন্তু আমাদের ইলাস্টিসিটি মেজার করার চেষ্টা করতে হবে। যে কোনো বডির ক্ষেত্রে আমরা ইলাস্টিসিটি হবে, সলিডের ক্ষেত্রে, লিকুইড গ্যাসের ক্ষেত্রে আমরা ইলাস্টিসিটি আমরা পাবো না আর কি। লিকুইডের ক্ষেত্রে পাবো আমরা ভিসকোসিটি পাবো লিকুইডের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রেও আমরা পাবো ভিসকোসিটি পাবো, বাট ইলাস্টিসিটি আমরা পাবো না। The elasticity is the tendency of a solid materials to return to their original shape after being deformed. মানে এটা হলো এই যে ডিফরমেশনটা করা হয়েছে, ডিফর্ম করার পরে সে কি ইলাস্টিসিটিটা সেটা কি করবে, সে আগের অবস্থায় ফিরে যেতে পারবে। আগের অবস্থায় সলিড মেটেরিয়ালস টু রিটার্ন টু দেয়ার অরিজিনাল শেপ, আগের অবস্থায় ফিরে যাওয়ার যে তার প্রবণতাটা, তার যে চেষ্টাটা, এইটা কিন্তু গ্যাস এবং লিকুইড তারা কিন্তু আগের অবস্থায় আমরা যে পাত্রে রাখবো তারা সেই পাত্রে আকার ধারণ করবে, কিন্তু এটা ফোর্সের সাথে কোনো রিলেটেড নাই যে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম ও আগের অবস্থায় ফিরে যাবে, তা কিন্তু যাবে না। সলিড অবজেক্টস উইল ডিফর্ম when force is applied on them, ডিফর্মড হয়ে যাবে যখন আমাদের ফোর্স ওটার উপরে অ্যাপ্লাই করি। if the material is elastic the object will return to its initial shape and size. ইলাস্টিক হলে সে আগের অবস্থায় ফিরে যেতে পারবে when these forces are removed, যদি আমরা এই ফোর্সটা রিমুভ করি তাহলে ইলাস্টিক হলে সে আগের অবস্থায় ফিরে যেতে পারবে, বাট ইলাস্টিক না হলে কিন্তু তখন আর পারবে না। কাজে এটা রিলেটেড ইলাস্টিসিটি আমরা যেটা জানা দরকার সেটা হচ্ছে স্ট্রেস এন্ড স্ট্রেইন। আমরা এখানে স্ট্রেস অ্যাপ্লাই করব, স্ট্রেস অ্যাপ্লাই করার পরে আমাদের স্ট্রেইন হবে। তোমরা স্ট্রেস এবং স্ট্রেন সম্পর্কে তো আইডিয়া আছে কিনা বলো তো? আমরা এখানে হ্যাঁ হ্যাঁ স্ট্রেস হচ্ছে তোমরা পড়ে আসছো, এটা হলো পীড়ন, স্ট্রেস হচ্ছে পীড়ন আর স্ট্রেন হলো বিকৃতি। জি স্যার। এখানে দেখো স্ট্রেস আমরা বলার চেষ্টা করছি, the stress applied to a material per unit area, force per unit area. The maximum stress of a material can stand before it breaks is called the breaking stress. তার মানে কি, এই যে দেখো এটাকে আমি ভেঙে ফেলেছি, তার মানে কি ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যে ফোর্সটা, মানে দি ম্যাক্সিমাম স্ট্রেস অফ এ ম্যাটেরিয়াল বিফোর ইট ব্রেকস, এর ব্রেকের আগ পর্যন্ত যে ফোর্সটা অ্যাপ্লাই করা যাবে, যতটুকু অ্যাপ্লাই করা যাবে ওই যে স্ট্রেসটা, ওইটাকে বলি আমরা ব্রেকিং স্ট্রেস, আর আলটিমেট এটাকে বলি টেনসাইল স্ট্রেস। টেনসাইল মিন্স দ্য ম্যাটেরিয়াল ইজ আন্ডার টেনশন, এটা যখন টেনশনে থাকবে, যেমন এরকম থাকবে, এটা কিন্তু এখন ভেঙে গেছে, এই যেটা যদি এখানে করি এখন এই দিকে ভাঙে নাই, ওই একদিকে করছে, এটা এই দিকে ভাঙে নাই আর কি, তাহলে এইটা আন্ডার টেনশনে আছে, এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। দি ফোর্স অ্যাক্টিং অন ইট আর ট্রাইং টু স্ট্রেস দ্য ম্যাটেরিয়াল। তার মানে কি, এখন এটার উপরে, এখন তোমরা সবাই বাড়িতে আছো, ক্লাস করতে পারতেছো না, বাড়ির থেকে বেরোতে পারতেছো না, বাড়ির থেকে ডিস্টার্ব করে আর কি বেরোনোর জন্য, যে না বাইরে বেরো যাবে না, বাইরে কিছু খাওয়া যাবে না, তার মানে তোমরা কিন্তু একটা স্ট্রেসের মধ্যে আছো, মেন্টাল স্ট্রেস যেটাকে আমরা বলি, এই ডিউ টু এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে, এটা আলাদা ধরনের স্ট্রেস। কাজেই স্ট্রেসটা হচ্ছে আমাদের ফোর্স অ্যাপ্লাই, এখানে অন্য কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, কিন্তু এখানে একটা এনভায়রনমেন্টাল যে আমাদের পরিবর্তনটা হয়েছে, যে করোনা ভাইরাস যে কোনো মুহূর্তে আমরা সবাই আক্রান্ত হতে পারি, যে কারণে এটা আমরা ওই স্ট্রেচের মধ্যে আছি। ফোর্স অ্যাপ্লাই টু দি এরিয়া ওভার হুইচ দ্য ফোর্স অ্যাক্টস, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলাম আর কোন এরিয়ার মধ্যে ফোর্সটুকু কাজ করতেছে, তার মানে ফোর্স পার ইউনিট এরিয়া।
এরিয়া ওভার হুইচ দ্য ফোর্স অ্যাক্টস, কতটুকু এরিয়া, তার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। ইফ উই কনসিডার এফ ইজিক্যাল টু, মানে একক ফোর্স অ্যাপ্লাই করি একক লেন্থের উপর একক এরিয়ার উপর, তাহলে এটা স্ট্রেস ইজিক্যাল টু 1, স্ট্রেস ইজিক্যাল টু অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। স্ট্রেন, when a body is under stress, যখন স্ট্রেসের মধ্যে থাকবে বডি, it undergoes a deformation in respect of length or volume or shape। যখন একটা বডি আন্ডার স্ট্রেসের মধ্যে থাকবে তখন তার ডিফরমেশন হবে। ডিফরমেশন কি হতে পারে? ইন রেসপেক্ট অফ লেন্থ, লেন্থের রেসপেক্টে হতে পারে, শেপের রেসপেক্টে হতে পারে, অর ভলিউমের রেসপেক্টে হতে পারে, যে কোনো ভাবেই ডিফরমেশন হতে পারে। যেহেতু যে কোনো ভাবেই ডিফরমেশন, এই তিনটা ওয়ে ডিফরমেশন হতে পারে, কাজেই আমরা ওই যে চেঞ্জ ইন দ্য ডাইমেনশন and or shape of the body described by quantity called the strain। আমরা এই যে বডিটার শেপের যে পরিবর্তন হবে, ডাইমেনশনের যে পরিবর্তন হবে, ওইটাকে যে কোয়ান্টিটির মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলি আমরা স্ট্রেন। অর্থাৎ যে কতটুকু চেঞ্জ হইলো, একটা লেন্থের কতটুকু পরিবর্তন হইলো, অরিজিনাল লেন্থ কত ছিল, পরিবর্তিত লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, তাহলে এই যে রেশিওটা এইটাকে বলি আমরা স্ট্রেন। পরিবর্তিত ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম, তো এটাকে আমরা বলি স্ট্রেন, ভলিউম স্ট্রেন। আবার পরিবর্তিত শেপ ডিভাইডেড বাই অরিজিনাল শেপ, তার মানে ওইটাকে বলি আমরা ওই শেপের যে পরিবর্তন আর কি, সেটাকে রেজোনেটিভ মডুলাস হিসাবে আমরা ট্রিট করি। কাজেই আমরা তিন ধরনের, আমরা অন দ্য বেসিস অফ দেয়ার আর 3 টাইপস অফ স্ট্রেস, কাজে তার রেসপেক্টে আমরা 3 টাইপস অফ স্ট্রেন আমরা পেতে পারি। লঙ্গিচুডাল টেনসাইল স্ট্রেন, লঙ্গিচুডাল, এইখানে তার মানে একটা লম্বা বডি, একটা তার যদি আমরা কনসিডার করার চেষ্টা করি, একটা লম্বা তার, এই যে একটা লম্বা তার যখন আমরা কনসিডার করব, একটা লম্বা তার, যে কোনো একটা তার, এই তারের উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তারের দুই দিকে ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি করবে? এটার লেন্থের পরিবর্তন হবে, এটার লেন্থের পরিবর্তন হবে, এর ভলিউমের কিন্তু কোনো পরিবর্তন হবে না। লেন্থ যখনই পরিবর্তন হবে, তার মানে এটা কি হবে? এটার উইথ ডায়ামিটার কমে যাবে, এটার ডায়ামিটারটা কিন্তু কমে যাবে তখন অটোমেটিক্যালি। তাহলে এটা শুধু এমনি নর্মালি আমাদের পরিবর্তন যেটা হবে বলার চেষ্টা করি, লেন্থ বাড়বে মিন্স আমার ডায়ামিটার কমে যাবে। আবার এটা লেন্থ যদি আমি কমিয়ে দিই, তাহলে লেন্থ যদি কমে তাহলে তখন অটোমেটিক্যালি এর রেডিয়াস বাড়বে, ডায়ামিটার বেড়ে যাবে। কাজেই longitudinal or tensile strain when the force is applied to the body at two opposite ends of say a rod or a wire whose length is very large, যেটা আমি যে দেখানোর চেষ্টা করলাম, whose length is very large, তার রেসপেক্টে দুটো অপোজিট এন্ডে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এখানে যেটা হবে সেটা হবে আমাদের ওই টেনসাইল স্ট্রেস করসপন্ডিং টু স্ট্রেন যেটা হবে, তখন ওইটাকে বলি আমরা তাহলে করসপন্ডিং স্ট্রেইন অর দ্য টেনসাইল স্ট্রেন, এটাকে বলি আমরা টেনসাইল স্ট্রেন অর লঙ্গিচুডিনাল স্ট্রেন, ইজ মেজার্ড বাই দ্য চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই পার ইউনিট লেন্থ মিন্স কতটুকু চেঞ্জ হইলো, আমার অরিজিনালি কতটুকু লেন্থ ছিল, পার ইউনিট লেন্থের রেসপেক্টে এই যে এইটা আমরা ডেল্টা এল ডিভাইডেড বাই এল, ডেল্টা এল চেঞ্জ ইন লেন্থ, এই অরিজিনাল লেন্থ এল আর এই আমার চেঞ্জ হচ্ছে আমাদের ডেল্টা এল, তাদের রেশিওটাকে এইটাকে বলার চেষ্টা করতেছি আমরা লঙ্গিচুডিনাল স্ট্রেন অর টেনসাইল স্ট্রেন। Delta L is the increase or decrease in length and L is the original length. Volume strain, when a body is subjected to uniform pressure, এখন দেখো এই যে একটা বই আমি এটা কনসিডার করার চেষ্টা করতেছি, এটা চতুর্দিকে যদি আমি ইউনিফর্ম প্রেসার দিই, চতুর্দিকে যদি আমরা চতুর্দিকে যদি ইউনিফর্ম প্রেসার না দিই, তাহলে একদিকে প্রেসার দিলে অন্যদিকে ভলিউম বেড়ে যাবে, অন্যদিকে ভলিউমের বাড়বে। কাজে আমি চতুর্দিকে ইউনিফর্ম যদি প্রেসার দেই all over the surface of the body, তাহলে a change in volume without any change in shape, তার শেপের কোনো পরিবর্তন হবে না, বাট তার ভলিউমের পরিবর্তন হবে in all the 3 states of matter, অর্থাৎ সলিড, লিকুইড ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে ভলিউমের পরিবর্তন হবে তিনটা ক্ষেত্রে, কিন্তু খুব বেশি কিন্তু পরিবর্তন হবে না। সলিডের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে না, লিকুইডের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে না, গ্যাসের ক্ষেত্রে পরিবর্তনটা বেশি হবে। কিন্তু আমরা এখানে সলিড নিয়ে ডিসকাস করব। The corresponding strain or volume strain is measured
বাই দ্য চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট ভলিউম। তার মানে কি, এই যে চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি। ক্যাপিটাল ভি দিয়েছি, অসুবিধা নাই, স্মল ভিও দেওয়া যাবে, স্মল ভি ডিভাইডেড বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি, সেটা আবার কেমন যেন হয়ে যায়, স্মল ভি বাই স্মল ভি, ক্যাপিটাল ভি বাই ডেল্টা ভি বাই ক্যাপিটাল ভি। তার মানে আমরা চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড অরিজিনাল ভলিউম, এইটাকে বলি আমরা ভলিউম স্ট্রেইন। আর একটা শেয়ারিং স্ট্রেইন। শেয়ারিং স্ট্রেইন যেটা, a change in shape or deformation of the body, change in shape or deformation of the body। এটা দেখো, আমরা এটার উপরে এখানে যদি আমরা একটার দিকে যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি করবে, এটা দেখো, এটা এইটা শেপটা, এটা এই যে এইটার উপরের মাথাটা শিফট করে যাচ্ছে, উপরে মাথা শিফট করছে, এই মাথাও কিন্তু শিফট করেছে। তার মানে কি, এখানে এই যে এখানে ডিফরমেশন যেটা হচ্ছে, চেঞ্জ ইন শেপ, চেঞ্জ ইন শেপ অর ডিফরমেশন অফ দ্য বডি মে বি প্রডিউসড ইন ভ্যারিয়াস ওয়েস। কাজেই বাই শিয়ারিং অর টেনসাইল স্ট্রেস অর বাই ফ্লেক্সার অর বেন্ডিং, বাঁকা করলেও এটা চেঞ্জ হবে, আর এটাকে মানে ডিফারেন্ট ওয়ে হতে পারে, টর্সিং বাই টর্শন অর টুইস্টিং। আমরা দেখো এই যে তার, এটাকে আমরা এটা টুইস্ট মানে এটাকে মুচড়াইতে পারি, এটাকে, এটা হলো টুইস্টিং। বাট এটা যদি কলম কনসিডার করি, এটাকে মুচড়ানো যাবে না, এটাকে কিন্তু টুইস্টিং হবে না, এটা ভেঙে যাবে। তার মানে কি, এটাকে আমরা বাই শেয়ারিং অর টেনসাইল স্ট্রেস, বাই বেন্ডিং অর বাই টর্শন অর টুইস্টিং, এটাকে, তার মানে এই যে আমরা শেয়ারিং স্ট্রেন যেটা পাবো, এই তিনটা উপায়ে আমাদের এই স্ট্রেনটা আমরা পেতে পারি আর কি, শেয়ারিং স্ট্রেন। তাহলে আমাদের এখানে মেইন কথা হলো ডিফরমেশন হবে, তার ভলিউমের পরিবর্তন হবে না, শেপের পরিবর্তন হবে, শেপের পরিবর্তন হবে, ভলিউমের পরিবর্তন হবে না আর কি, যেটাকে আমরা শেয়ারিং স্ট্রেন হিসাবে ট্রিট করছি। ইলাস্টিক লিমিট। Elastic limit is the value of stress up to which material can be deformed elastically under load। অর্থাৎ এই যে ডিফরমেশন যেটা হবে, যে ডিফরমেশন যেটা হবে, এটা তো ডিফরমেশন হবে, বাট আফটার আনলোডিং ইট উইল রিটার্ন টু ইটস অরিজিনাল ডাইমেনশন। যতক্ষণ পর্যন্ত ও আগের অবস্থায়, আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করা পর্যন্ত একটা সার্টেন ফোর্স পর্যন্ত সে আগের অবস্থায় ফিরে যাইতে পারবে। কিন্তু বিয়ন্ড ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটের বাইরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, মেটেরিয়াল উইল স্টার্ট ডিফর্ম প্লাস্টিক্যালি। তাহলে তখন তার ডিফরমেশনটা হবে, যে ডিফরমেশনটা হবে বলছি আমরা প্লাস্টিক্যালি, হুইচ ইজ ক্যারেক্টারাইজড উইথ পার্মানেন্ট ডিফরমেশন। তার মানে ওকে আর এই যে এইটাকে কিন্তু আর আগের অবস্থায়, এই যে স্পটটা, এই স্পটটা থেকে যাবে, এটাকে কিন্তু আর আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, এটাকে কিন্তু আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। এটার মধ্যে এইটা আমার ওই ইলাস্টিক লিমিটের বাইরে, এইটাকে যে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সটা অ্যাপ্লাই করেছি ইলাস্টিক লিমিটের বাইরে। ইলাস্টিক লিমিট ওই পর্যন্ত আমরা বলতে পারবো যে পর্যন্ত যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করলে ও ওর শেপটা বজায় রাখতে পারবে, ও আগের জায়গায় ফিরে যেতে পারবে, আগের জায়গায় ফিরে যেতে পারবে, যে ফোর্স পর্যন্ত অ্যাপ্লাই করলে, ওর চেয়ে বেশি ফোর্স অ্যাপ্লাই করলেই ও আগের জায়গায় ফিরে যেতে পারবে না, তখন তাকে ওই যে ফোর্সটা, ওইটাকে আমরা বলি, ওই যে লিমিটটা, ওইটাকে বলি আমরা ইলাস্টিক লিমিট। এরপরে যেটা হবে সেটাকে বলি আমরা পার্মানেন্ট ডিফরমেশন, পার্মানেন্ট ডিফরমেশন হবে এরপরেরটুকু। ইলাস্টিক লিমিট ম্যাক্সিমাম স্ট্রেস অর ফোর্স পার ইউনিট এরিয়া উইদিন এ সলিড ম্যাটেরিয়াল দ্যাট ক্যান অ্যারাইজ বিফোর দ্য অনসেট অফ পার্মানেন্ট ডিফরমেশন। When stress up to the elastic limit are removed, up to the elastic limit are removed, the material resume its original size and shape. সে আবার অরিজিনাল সাইজ এবং শেপে ফিরে যেতে পারে। স্ট্রেসেস বিয়ন্ড দ্য ইলাস্টিক লিমিট কজেস এ ম্যাটেরিয়াল টু ইয়েল্ড অর ফ্লো। ওইখানে বলি আমরা ইয়েল, এই যে দেখো, এই যে একটা ওয়্যার, এই ওয়্যারের মধ্যে এই যে বেঁকে গেছে এখানে, যেটা এইটাকে আগের অবস্থায়, এই ফিগারটার মধ্যে দেখো, এই ফিগারটার মধ্যে দেখো, আগের অবস্থায় সে আর ফিরে যেতে সে পারবে না এই জায়গাটা। For such material, the elastic limit marks the end of elastic behavior. Elastic limit
This is the marks of end of elastic behavior and beginning of plastic behavior. তখন ওইটার মধ্যে আর ইলাস্টিক বিহেভিয়ারটা থাকবে না, তখন তার যে বিহেভিয়ারটা হবে সেটা হবে প্লাস্টিক বিহেভিয়ার হয়ে যাবে। ওই একই ম্যাটেরিয়াল তখন বিয়ন্ড ইলাস্টিক লিমিট ওইটা তার বিহেভিয়ারটা হয়ে যাবে প্লাস্টিক বিহেভিয়ার, তখন আর তার ইলাস্টিক বিহেভিয়ারটা থাকবে না, তার মানে সে আর আগের জায়গায় ফিরে যেতে পারবে না। ফর মোস্ট ব্রিটল ম্যাটেরিয়াল, ব্রিটল মানে ভঙ্গুর, ভঙ্গুর ম্যাটেরিয়াল স্ট্রেস বিয়ন্ড দ্য ইলাস্টিক লিমিট রেজাল্ট ইন ফ্র্যাকচার উইথ অলমোস্ট নো প্লাস্টিক ডিফরমেশন। তাহলে তখন এটা তারা ভেঙে যায়, ফ্র্যাকচার হয়, বিয়ন্ড দ্য ইলাস্টিক লিমিট রেজাল্টস ইন ফ্র্যাকচার উইথ অলমোস্ট নো প্লাস্টিক ডিফরমেশন। তার জন্য একটা তুমি কাজে ওটার মধ্যে ডিফরমেশন হবে না, ওটার মধ্যে যদি আঘাত করো ও টুকরো টুকরো হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ওটার মধ্যে ডিফরমেশন কিছু নেই, আলাদা, প্রতিটা আলাদা হয়ে যাবে টুকরা। The elastic limit is in principle different from the